নমস্কার, আলাপ টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এমন একজন মানুষের কাছে এসেছি, তার সঙ্গে কথা বলতে এসেছি। একধারে তিনি অধ্যাপক, তার স্যার নিজে বলছিলেন যে জীবনের যে স্ট্রাগলের গল্প, যে অধ্যাবসায়ের গল্প, সেটা না হয় আর একদিন হবে। আজকে আমরা কথা বলবো অন্য বিষয়ে। আজকে আমরা কথা বলতে এসেছি শ্রী মনোরঞ্জন সর্দারের সঙ্গে। প্রথমে আলাপ টিভির পক্ষ থেকে স্যারকে একরা শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। ধন্যবাদ। আমি খুব আনন্দিত, খুব ভালো লাগছে। আমরা বরাবরই দেখেছি যে যারা সৃজনশীল মানুষ হন, সত্যিকারই যারা গবেষণা করেন, বিষয়ের উপরে দখল যাদের আছে, তারা সবসময় কিন্তু একটু লাইটের আড়ালে থাকার চেষ্টা করেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কার কথা বলছি। যাই হোক, আজকে শুরু করবো স্যারের সঙ্গে, স্যারের ছেলেবেলার বিশেষ কিছু স্মৃতি নিয়ে। অনেক সময় থাকে অনেক মানুষেরই ছোটোবেলার কিছু স্মৃতি যেগুলো কখনো ভোলা যায় না, এমন কিছু স্মৃতি যেগুলো আপনার মনে এখনও পুলক জাগায়, এরকম যদি আপনি দু একটি কথা বলেন। দেখুন, আমার কৈশোর জীবন বা ছেলেবেলার জীবন তিনটে ভাগ রয়েছে। সবটা আমি এখন বলবো না, নিশ্চয় কোনো একদিন সময় হলে বলবো। প্রথম, একটা যৌথ নিম্ন মধ্যবিত্ত পরিবারের যে আনন্দ, যে সুখ, তা আমি পেয়েছি। দ্বিতীয়ত, আমার ছেলেবেলার জীবন বলতে পারেন রাখাল জীবন। সকালবেলা উঠে গরু নিয়ে বেরোনো, তারপর দুপুরবেলা ফিরে আসা, স্কুলের সময়ই ফিরে আসা, ফিরে এসে স্কুলে চলে যাওয়া, সেই একটা জীবন। বিকেলবেলা আবার বেরোনো, বলা যেতে পারে পরিপূর্ণ রাখাল জীবন। আর তৃতীয় হচ্ছে আমার শ্রমিক জীবন, কিশোর বেলাতেই শ্রমিক জীবন। সেসব কথা আবারও বলি, সেগুলো এখন বলার নয়। তবে একটা স্মৃতি আমার, একটা না, অজস্র স্মৃতি উজ্জ্বল হয়ে রয়েছে। একটা স্মৃতি শোনাই। একবার আমি স্কুলে গিয়েছি, আমার শিক্ষক পঞ্চাননবাবু, আমার প্রিয় শিক্ষক, তিনি এসে বললেন, আচ্ছা তোমরা বলো তো, আজকের জামতলাতে যাত্রা হবে, নেতাজিকে নিয়ে যাত্রা। আমি সুভাষ বলছি। বলবেন, অভিনয় করবেন শান্তিগোপাল। তো আমি বললাম যে আমি তো যেতে চাই স্যার, কিন্তু আমাকে কে নিয়ে যাবে? তো স্যার বললেন, তুমি যাবে? তাহলে আমার সঙ্গে চলো। তো আমি বললাম, আপনার সঙ্গে যাব? বেশ, চমৎকার। আমি আমার ব্যাগ ট্যাগ নিয়ে শুধু খবর পাঠিয়ে দিলাম যে আমি স্যারের সঙ্গে, স্যারের বাড়িতে চলে যাচ্ছি, বাড়িতে খবর পাঠিয়ে দিই। তো তারপর স্যার আমাকে সাইকেলের পিছনে নিয়ে সোজা চলে যান। গিয়ে তো বিকেলবেলা সন্ধে হবে, খেতে বসেছি পুষ্টি ভাত, জল ভাত। বিকেলবেলা জল ভাত খেয়ে, আর আমাদের দক্ষিণের ছিল তো একটা বড় আলু মাখা, অনেকটা আলু মাখা আর জল ভাত খেলাম। খেয়ে দিয়ে বললেন যে চলো এবার তাহলে আমরা বেরিয়ে যাই। সন্ধে আবার সাইকেলে, স্যারের পিছনে সাইকেলে চেপে জামতলায়, সোজা জামতলায় গিয়ে স্যারের সঙ্গে, আমি সুভাষ বলছি, শান্তিগোপালের। তারপর ফিরে আসা, স্যারের সঙ্গে স্যারের কোলের কাছে রাত কাটানো। পরের দিন সকালবেলা আবার ভাত রাত খেয়ে স্যারের সঙ্গে, স্যারের পেছনে সাইকেলে চেপে আবার স্কুলে আসা, পরের দিন বাড়ি ফেরা। একজন শিক্ষক আমি, আমার ছাত্রদের প্রায় কিছুই করতে পারি না, কিন্তু যখনই ছাত্ররা আমার কাছাকাছি আসে, তখনই আমার পঞ্চাননবাবুর কথা মনে পড়ে। শুধু পঞ্চাননবাবু না, পঞ্চাননবাবু, বিশ্ববাবু, হরেকৃষ্ণবাবু, অনিলবাবু, তারা একরকম কোলে পিঠে করে মানুষ করেছেন। বিশেষ করে প্রাইমারি স্কুলে শ্রীপতিবাবু, তাকে নিয়েও অজস্র গল্প আছে আমার। সেসব কখনো হবে। একদমই, মানে একজন আদর্শ শিক্ষক তখনই আমরা দেখতে পাবো যখন তার যে ছাত্রবেলাটা, সেটাও একটা আদর্শতার মধ্যে দিয়ে কেটেছে।
খুবই একটা চমৎকার এবং খুব একটা সোনালি স্মৃতি এটা বলা যেতে পারে। স্যার, বর্তমানে আপনার অনেকগুলো কাব্যগ্রন্থ রয়েছে, গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে এবং সম্পাদনাও করেছেন একাধিক বই। তো আপনার নিজের স্যার হাতের লেখা, মানে লেখার যে লেখালেখির যে হাতে খড়ি, সেটা কোন সময় থেকে এবং কিভাবে হয়েছিল? আমাদের গ্রাম একেবারে কুলতলির প্রত্যন্ত সুন্দরবন লাগোয়া একটি গ্রাম, জালাবেরিয়া। ওখানে প্রথম বলা যেতে পারে শিক্ষার আলো নিয়ে এগিয়ে আসেন লুথার্ন ওয়ার্ল্ড সার্ভিস বলে একটি সংস্থা। তারা 80-র দশকে সুন্দরবনে বেশ কাজ করেছিলেন, কাঁচা মাটির রাস্তাগুলো, ইটের রাস্তা তৈরি করেছিলেন, নানান কালচারাল প্রোগ্রাম করেছিলেন। তো তখন আমি ক্লাস 7-এ পড়ি। আমার কাকা বললেন যে তুমি একটা লেখা দেবে, লিখবে। কাকা কখনো কখনো তুই, কখনো তুমি, এভাবেই গ্রামের দিকে বলতেন। তো আমি বললাম, যখন খুব ভালোবাসতেন তখন তুমি বলতেন তুমি একটা লেখা দেবে। ওই বয়সে আমি বললাম বেশ দেবো। আমি জীবনে প্রথম লিখি ক্লাস 7-এ গরিবের ঘোড়া রোগ। মানে এই আমার অভিজ্ঞতার জায়গা থেকেই লিখি বলা যেতে পারে। সেটা গল্প না প্রবন্ধ বলা মুশকিল এখন, কিন্তু ওই যে আমি দেখতাম চোখের সামনে গ্রামের দিকে আমার কিছু পরিচিত মানুষ যারা আমাকে খুব ভালোবাসেন, তাদেরই কয়েকজন যখন সন্ধেবেলা রাত্রিবেলা মদ খেয়ে মাতাল হয়ে এসে কাকিমা জেঠিমা এদেরকে মারতেন, তো সেটা আমার খুবই কষ্ট হতো। তাদেরকে নিয়েই আমার ওই লেখাটা, গরিবের ঘোড়ারও। তারপর থেকে একটু একটু করে লেখা শুরু, অল্প অল্প, খুব কম। ওটা ওই লেখাটায় যেহেতু খুব সবাই খুব প্রশংসা করেছে গ্রামে, ওটা তো লুথার্ন ওয়ার্ল্ড সার্ভিস পত্রিকাটা বের করতেন এই অঞ্চল জুড়ে, মানে প্রায় 12-13টা গ্রামে যে গ্রামগুলোতে প্রকল্প করতেন সেই গ্রামগুলোকে মিলিয়ে ওরা একটা পত্রিকা করতেন। তারপর একটা নাটকের অনুষ্ঠান করতেন, সেখানে আমরা নাটকও করি। প্রত্যেকটা গ্রাম আলাদা আলাদা কম্পিটিশান হতো, বিভিন্ন নাটক গ্রাম থেকে এসে কম্পিটিটর আসতো, কম্পিটিশান হতো, খেলার কম্পিটিশান হতো। ওরা চমৎকার একটা কালচারাল পরিবেশ, মানে সাংস্কৃতিক পরিবেশ তৈরি করতেন। সেই বলতে পারি শুরু। ক্লাস 7-এ প্রথম কবিতা লেখা, মানে বয়সটা মোটামুটি আন্দাজ করে নেওয়া যায় ওই 10-11 এরকম একটা বয়স বা একটু কম হবে। মানে চমৎকার একটা স্মৃতি সত্যি। স্যার, বর্তমানে আপনার যে গবেষণার জায়গাটা বা আপনি যে বিষয়ে এখন অধ্যয়ন করেন, সেটা মধ্যযুগের বা প্রাচীন মধ্যযুগের বাংলা সাহিত্য, এই সময়টাই মধ্যযুগ, যেটা এটা নিয়ে। স্যার, মধ্যযুগ বিষয়টা এটা নিয়ে বরাবরই একটা ছাত্রছাত্রীদের মধ্যে একটা অনীহা, একটা যেন ধোঁয়াশা একটা ব্যাপার থেকে যায়। এখানটা যে যুগ বিভাজনটা কোন সময়টা থেকে ধরবো, এই সময়কার যে রচনাগুলো, এই সময়কার যে কাব্যগুলো, সেই সম্পর্কে আজকে যেহেতু আপনাকে আমরা সঙ্গে পেয়েছি, আপনার থেকে একটু বিশদে এই সম্পর্কে শুনতে চাই। মূল সমস্যা কোথায় জানেন তো? যারা বাংলা পড়তে আসেন তাদের মধ্যে ভালোবেসে আসেন বোধহয় 1% নয়। এই যেমন আমার নিজের ক্ষেত্রেও আমার তো ভালোবেসে আসা নয়। আমি আমাদের কলেজে কিংবা আমি অন্যান্য যেখানে পড়ানোর সঙ্গে যুক্ত বিশ্ববিদ্যালয়ে, আমি তাদের যখন জিজ্ঞেস করি ভালোবেসে এসেছ, তারা বেশিরভাগই বলেন না স্যার, হয়তো কেউ বিজ্ঞান পড়তে গিয়ে ব্যর্থ হয়েছে, কেউ জিওগ্রাফি নেওয়ার ইচ্ছে ছিল। ফলে যারা আসে তারা অধিকাংশই ভালোবেসে আসে না। আর এখন তো ভালোবাসার বিষয়টাই যেন হারিয়ে গেছে। ফলে ভালো না বাসতে পারলে যুগবিভাগ বা সাহিত্যের বিভাজন, সাহিত্যের পরম্পরা, এটা মনে রাখাটা খুব মুশকিল। আমরা যখন শুরু করলাম, বা আমার নিজের অনুভূতির কথাই বলি, যখন পড়তে হবে আমাকে সাহিত্য, তখন আমাকে প্রথম সাহিত্যের ইতিহাসটা ভালো করে জেনে নিতে হবে। অর্থাৎ আমি চোখ বন্ধ করেই অনুভব করব বাংলা সাহিত্যের সূচনা বা বাংলা সাহিত্যের আদি সাহিত্য কী, কোথা থেকে শুরু হলো, কবে থেকে শুরু হলো। এবং আমি চোখ বন্ধ করে যদি বলে দিতে পারি বাংলা সাহিত্যের সূচনা কবে থেকে হলো, তারপর কোন সময় থেকে
পরপর কীভাবে আসছে সেটা যদি একবার নিজের ভেতরে অনুভব করে নিতে পারি তাহলে আর সমস্যা হয় না। কিন্তু হ্যাঁ, সমস্যা হয় হচ্ছে যখন আমরা সেটা কখনো না ভাবি বা আমরা শিক্ষক হিসেবে ছেলেমেয়েদের কখনো না ভাবাই। আমার প্রথম বলাই এই যে আমি সাহিত্য পড়তে এসেছি মানেই আমি বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন কি চর্যাগীতি, কোন সময় লেখা, নবম শতক থেকে একাদশ শতক পর্যন্ত। এটা আমি ভেতরে ভেতরে একেবারেই মনের মধ্যে লিপিবদ্ধ করে নেব, আত্মস্থ করে নেব। অনেককেই আমি প্রশ্ন করেছি বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি, তারা বলেছেন কেন বর্ণ পরিচয়। আসলে এভাবে ছোটবেলা থেকে তাকে হয়তো শেখানো হয়েছে বা তিনি শিখেছেন, কিন্তু যদি কখনো এভাবে শেখানো হয় যে নবম দশম একাদশ শতকে এই সময় চর্যাগীতিগুলো লেখা হলো, তারপর কিছু বছর পর শ্রীকৃষ্ণ কীর্তন আমরা পেয়েছি, তার পরবর্তীকালে একাধিক দিকে সাহিত্য এগিয়ে যাচ্ছে, একদিকে মঙ্গল কাব্যের ধারা, একদিকে অনুবাদ সাহিত্যের ধারা। মঙ্গল কাব্যের ধারা প্রধানত দুটো দিক হচ্ছে প্রধান মঙ্গল কাব্য, অপ্রধান মঙ্গল কাব্য। প্রধান মঙ্গল কাব্যের তিনটে দিক, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল। অনুবাদ সাহিত্য রামায়ণ, মহাভারত। আরেকদিকে বিপুল সাহিত্যের ধারা বইছে চৈতন্য জীবনী সাহিত্য, চৈতন্য সাহিত্য, বৈষ্ণব সাহিত্য। এই পরম্পরাটা যদি একবার আমি বুঝে নিতে পারি যে বাংলা সাহিত্য শুরু হচ্ছে তারপর আদিমধ্যযুগের বাংলা সাহিত্যের এই ধারা, অন্তমধ্যযুগের বাংলা সাহিত্যের এই ধারা, এবং সময়কাল মোটামুটি শুরু হচ্ছে নবম থেকে প্রাচীন বাংলা সাহিত্য, নবম থেকে শুরু করে আমি সপ্তদশ অষ্টাদশ শতকে এসে শেষ করছি। এই সময়ে পর্ব এবং এর ধারাগুলো যদি আমি ভাগ করে নিতে পারি তাহলে আমাদের আর কোনো সমস্যা হয় না। কিন্তু সেটাই বোঝানো হয় না, অথবা বোঝালেও তাঁরা যেহেতু ভালোবাসে না সাহিত্যটাকে তাই সমস্যা হয়। আসলে ওদেরকে যদি কখনো আমি চেষ্টা করি যে তোমরা আগে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে প্রথম বলো যে প্রথম একেবারেই শুরুতেই চর্যাগীতি বা চর্যাপদ বৌদ্ধ সহজিয়া সাধকরা লিখছেন, তারপরে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি কীভাবে আমরা পাচ্ছি, কোথা থেকে পাচ্ছি, সেটা কোথায় আছে, বঙ্গীয় সাহিত্য পরিষদে এখনও রয়েছে, তোমরা দেখতে পারো। এইভাবে গল্প করতে করতে যদি আমি চৈতন্যদেব কবে জন্মগ্রহণ করছেন, তাকে কেন্দ্র করে কীভাবে সাহিত্যের বিভিন্ন দিকে বিস্তার ঘটছে, তার জীবনী সাহিত্য, তত্ত্বগ্রন্থ, পদাবলী সাহিত্য, চৈতন্যদেবের আগে কিভাবে কারা কারা পদাবলী সাহিত্য নিয়ে আসছেন, এই সময়টা দিয়ে যদি আমরা বেঁধে দিতে পারি, তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিতে পারি, তাদের অনুভবে একাত্ম করে দিতে পারি, তাহলে খুব সহজ হয়। বলে খুব মধুর করে, খুব সহজ করে, ভালোবেসে বোঝালে যে কোনো কঠিন বিষয়ও সহজ হয়ে যায়। আজকে আমি আপনার সাথে কথা বলে যেন খানিকটা মনে হচ্ছে যে এই জায়গাটা খুব যেন ক্লিয়ার হয়ে যাচ্ছে। স্যার, আমি একটা নেক্সট আপনাকে কোশ্চেন করব, সেটা হচ্ছে এই মধ্যযুগেরই একটা অংশকে অন্ধকার যুগ বলা হচ্ছে, এটা খুব সম্ভবত 1350 এই এরকম একটা সময়কাল হবে। স্যার, এই যে একটা হচ্ছে অন্ধকার যুগ বলার কারণটা, দ্বিতীয়ত অন্ধকার যুগ যদি তাই হয়ে থাকে, যদি অনেকে বলে থাকেন যে এই সময়টাই কোনো তেমন পপুলার কোনো উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কাব্য রচনা হয়নি, একেবারেই কি স্যার এই সময়টা ব্ল্যাঙ্ক ছিল? এই অন্ধকার যুগ বা অন্ধকার সময়, এই ভাবনাটা খুব আপেক্ষিক আমার কাছে। যে কোনো যে সময়ই আমি ধরি না কেন, সেই সময়েরই বেশ অনেকটা অংশ থাকে অন্ধকার, অনেকটা অংশ থাকে আলো। ফলে এই ধরুন এখন এই সময়টাকে আমরা কি বলবো, আলোর যুগ না অন্ধকারের যুগ? বলতে পারবেন আপনি খুব সহজ করে, আলোর যুগ না অন্ধকারের যুগ? 19 শতক আর নবজাগরণের যুগ, আলোর যুগ। আচ্ছা, যদি আলোর যুগ বলি, কোন কোন দিক থেকে আপনি আলোর যুগ বলবেন? মানুষের যাপন, চরিত্র, সৃষ্টি, সাধনা, কোন দিক থেকে? সৃষ্টির দিক থেকে বললে তো তুর্কি আক্রমণের পরবর্তী সময়টাকে একাধিক সৃষ্টির নিদর্শন রয়েছে। পরবর্তীকালে সাহিত্যিকরা, গবেষকরা সেটা প্রমাণ করেছেন। ভাবনার, আইডিয়ার দিক থেকে অন্ধকার যুগ, ধারণার দিক থেকে তাহলে
তুর্কি আক্রমণের সময়টাকে আমরা অন্ধকার যুগ কেন বলবো? আমার অন্তত ভাবনা একটু অন্যরকম। যদি ইংরেজ আগমনটাকে আলোর যুগ বলি, তাহলে তুর্কি আক্রমণটাকে অন্ধকার যুগ কেন বলবো? বলবো না এই কারণে, ইংরেজরা আসার পর যেমন বাঙালির সমাজ, সাহিত্য ভাবনা, গণতান্ত্রিক চিন্তা ভাবনা, বাক স্বাধীনতার ভাবনা, এই ভাবনাগুলো যেমন নাড়িয়ে দিয়েছিল, বিশেষ করে বাঙালির যে সমাজ বিভাজন, সামাজিক যে বৈষম্যের জায়গা, সেটা যেমন নাড়িয়ে দিয়েছিল, তুর্কি আক্রমণের পর কিন্তু বাঙালি সমাজ বিভাজনটাকেও কিন্তু নাড়িয়ে দিয়েছিল। বাঙালির যে বর্ণ বৈষম্য, সে বর্ণ বৈষম্যের যে চূড়ান্ত একদল চূড়ান্ত উঁচু শ্রেণীর মানুষ, একদল চূড়ান্ত সাধারণ শ্রেণীর বা নিচু শ্রেণীর মানুষ, বিশেষ করে হিন্দু সমাজের মধ্যে, সেটাকে একেবারে আমূল ধাক্কা দিয়ে নাড়িয়ে দিয়েছিলেন বিদেশি আক্রমণের ফলে। কেননা ক্ষমতার কেন্দ্রে এসেছিলেন ইসলাম শক্তি, এবং তারা ক্ষমতার কেন্দ্রে আসার সঙ্গে সঙ্গে এই যে সাধারণ মানুষের মধ্যে, সাধারণ মানুষের চিন্তার মধ্যে, সাধারণ মানুষের ভাবনার মধ্যে একটা পরিবর্তন আসতে শুরু করেছিল। আমার অন্তত মনে হয় যে মানুষ সুপ্রিম কিছু নয়, মানুষ চূড়ান্ত কিছু নয়, কোনো ধর্ম চূড়ান্ত কিছু নয়, কোনো বিশেষ ধর্ম চূড়ান্ত কিছু নয়। ফলে সেই সময় সমাজে যে নাড়াটা লেগেছিল, সেই নাড়াটা না লাগলে হয়তো পরবর্তীকালে এই বিচিত্র দিকে সাহিত্যের যে সৃজনী স্রোত, ধারা, সেটা হয়তো হতো না, ছড়িয়ে পড়তো না। ফলে তুর্কি আক্রমণের সময়টা বা তার আগে পরের সময়টাকে অন্ধকারময় যুগ বলবো, এই ইচ্ছে আমার নেই, এই ভাবনাও আমার নেই। বরং আমি বলবো সৃষ্টির বীজগুলো ওই সময় মানুষের ভেতরে বপন হয়েছে। যে সময় সৃষ্টির বীজ বপন করা হয়, সে সময় কি কখনো অন্ধকারময় যুগ বলে চিহ্নিত করা যায় না? আগামী যে আলোর পূর্বাভাস ওখান থেকে তখন তৈরি হচ্ছে। আর যে কোনো শক্তি যখনই আসবে, তখন তার ধ্বংসাত্মক দিক তো থাকবে। ইংরেজরা এসেছিল বলেই ভারতবর্ষের প্রভূত সম্পত্তি ব্রিটেনে চলে গেছিল। তাহলে কি যদি তাদেরকে আমরা গালাগালি না দিই, তাহলে তুর্কি আক্রমণের পর যদি সম্পত্তি, বিপুল সম্পত্তি যদি চলে যায় বা তারা আধিপত্য বিস্তার করে, তাহলে তাকে আমরা কি করে সেটাকেই গুরুত্ব দিয়ে তাকে অন্ধকারময় যুগ বলবো? যদি অন্ধকারময় যুগ বলতে হয়, তাহলে ইংরেজ আমলকেও বলতে হয়, তাহলে তুর্কি আমলকেও বলতে হয়। আসলে অন্ধকারময় যুগ বলে কিছু হয় না। একালেও যেমন আমরা আলোর পিঠে অন্ধকার চারিদিকে, জানেন, আমার একটা বারবার মনে হয় চিরকালই আলো অন্ধকার পাশাপাশি থাকে, সুখ দুঃখের মতোই। আর অন্ধকারের যন্ত্রণা সংবেদনশীল মানুষদের ভেতরে প্রবল অভিঘাত তৈরি করে, আলোড়ন তৈরি করে বলেই সৃষ্টি হয়। আপনারও এই আলাপ টিভি নিয়ে এই দৌড়ানো আসলে কোথাও অন্ধকার দূর করে আলোর দিকে এগোনোর চেষ্টায় ছাড়াই আর কি বলতে পারি। একটা তো আমাদের প্রত্যেকেরই থাকে, ওই আলো চাই, সম্মান চাই, যশ চাই, আনন্দ চাই, সুখ চাই। সব কিছুর ভেতর থেকে তো আনন্দ খুঁজে নেওয়ার একটা চেষ্টা, আপনারও সেই চেষ্টা। কিন্তু সেই আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টার ভেতরটা তৈরি হয় কখন? যখন চারিদিকে দেখা যায় যে অনেকটা অন্ধকার, প্রতিকূলতা আছে বলেই না দৌড়ানো মানুষের। খুব চমৎকার করে বললেন স্যার। আরেকটা কথা, সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতবর্ষে যত মনি ঋষিরা এসেছেন, তাদের মধ্যে বুদ্ধদেব অন্যতম একজন। এই বুদ্ধদেব এবং বৌদ্ধ ধর্ম নিয়েও তো আপনি অনেকটা রিসার্চ করেছেন, অনেক লেখালেখিও করেছেন। আমি স্যার বলতে চাইছি যে এই বৌদ্ধ ধর্মের প্রসঙ্গটা আমাদের ভারতবর্ষে, বুদ্ধদেব, এই দেব শব্দটা যোগ করতে সুগত গৌতম চাননি। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সম্পর্কে বলেছিলেন যে তিনি শ্রেষ্ঠ মানুষ। তিনি নিজেও এই বিশ্বাস করতেন যে তিনি মানুষ, আর তাঁর বিরোধিতা, তাঁর প্রতিবাদ
এই দেব ভাবনার বিরুদ্ধেই। মূলত তাঁর যে তত্ত্ব, তাঁর যে ভাবনা, তাঁর যে দর্শন, সেই দর্শনের মূলেই রয়েছে মানবপ্রেম, তাঁর সেই দর্শনের মূলেই রয়েছে সাম্য। তিনি মনে করতেন উঁচু নিচু বলে কিছু হয় না। হিন্দু ধর্মের যে উপনিষদের যে ভাবনা, তাঁরও মন্ত্র ছিল চরৈবেতি, চলো। কিন্তু হিন্দু ধর্মের একটা নেতিবাচক দিক হচ্ছে এই যে বর্ণবিভাজন, মানুষ, এই মানুষটি ছোট, এই মানুষটি বড়। আসলে তার সূচনা তো হয়েছিল, প্রথম যখন সূচনা হয় তখন তো কাজের মধ্যে দিয়ে হয়েছিল। পরবর্তীকালে উত্তর বৈদিক যুগে কাজটাকে গুরুত্ব না দিয়ে পরম্পরাটা গুরুত্ব দেওয়া হয়েছিল। যাই হোক, তার অনেক দীর্ঘ ইতিহাস রয়েছে, প্রসঙ্গটাও সেটা নয়। কিন্তু সুগত গৌতম বুদ্ধ তিনি ঘোষণা করলেন যে মানুষই শ্রেষ্ঠ, কোনো মানুষকে ছোট করা যাবে না, কোনো মানুষকে বড় করা যাবে না, তার কাজই তাকে বড় করবে, তার সাধনাই তাকে বড় করবে। যে জন্য তার প্রিয় শিষ্যদের মধ্যে উপালির মতো নাপিতও যেমন ছিলেন, এবং এই যে উপালি আমি বললাম, এই যে উপালির মতো নাপিতও যেমন ছিলেন, এটাই আমাদের সবচেয়ে বড় গণ্ডগোলের জায়গা। একদম একেবারেই এই ছেলেবেলা থেকেই এটা আমরা শুনে শুনে আসছি। এই উপালির মতো নাপিতও যেমন ছিলেন, এই কথাটা যেদিন আর কেউ বলবে না, যেদিন বলবে উপালি ছিলেন, তার মধ্যে আনন্দও ছিলেন, এই আনন্দের সঙ্গে উপালিকে কোনোদিন তিনি আলাদা করে দেখেননি। আমরা আলাদা করি, আমরা এই যুগে যখন সাহিত্য চর্চা করি, আমরা এই যুগে যখন প্রবন্ধ গ্রন্থ লিখি, আমরা এই যুগে যখন গল্প গ্রন্থ লিখি, তখন ওই শব্দটা ব্যবহার করে দিই। উপালি নাপিত ছিল। এবং আমাদের বাংলা সাহিত্যে, আমাদের সমাজে পরম্পরা, এইটা যেদিন বন্ধ হবে সেদিন বৌদ্ধ ধর্মের ভাবনা সার্থক। এই সাম্যটাই মূলত তিনি চেয়েছিলেন। তোমার সঙ্গে, হ্যাঁ, আপনার সঙ্গে আমার কোনো দুস্তর ব্যবধান নেই। আর আপনি দেখবেন এদিকে আমার কাছে পরপর সবগুলোই চেষ্টা করেছি বইগুলো পড়তে। আমি যেমন বাইবেলটাও পড়ার চেষ্টা করেছি, উপনিষদ যত্ন করে পড়েছি, গীতাও চেষ্টা করেছি বুঝবার পড়বার, কিংবা অতি যত্নে কোরআনটাও পড়বার চেষ্টা করেছি, যতটুকু বুঝেছি। বাংলাদেশের একটা ভালো পাবলিকেশন আমাকে বলা হয়েছিল, সেটা ধরেই আমি পড়েছি। আমি বিশ্বাস করুন, আমি ধর্মের মূল ভাবনা কোনো ধর্মে আমি আলাদা কিছু পাইনি। একদমই প্রত্যেকটা ধর্মেই একটা জায়গায় গিয়ে মিশে গেছে, এবং সেই মিশে যাওয়াটা হচ্ছে সাম্য, সেবা, প্রেম। এই প্রেমে গিয়ে প্রত্যেকটা ধর্ম সেই প্রেমে গিয়ে মিশে যাচ্ছে। প্রথম অসাম্য আছে বলে তারা বলছেন সাম্য চাই, ভালোবাসা কম আছে বলে বলছেন ভালোবাসতে হবে, আর সব কিছুর উপরে তো প্রেম বা পূজা। যখন এগুলো থাকবে না, তখন সেই প্রেমে পৌঁছানো। এইটুকুই আমি বারবার বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে থেকেই খুঁজে পেয়েছি। কিন্তু আমরা তো তা মানি না, আমরা তো তা করছি না। একটা সংস্কার, একটা বৈষম্য তৈরি করছি, এবং কথায় কথায় বলেও দিচ্ছি যে হ্যাঁ, উনি তো এই, ইনি তো এই, ও তো এরকম। বুদ্ধদেব যা চাননি, যে কারণে তিনি সুগত বুদ্ধ। একদম চমৎকার বললেন স্যার। স্যার, লোক সংস্কৃতির ওপরেই তো আপনার অনেকটা পড়াশোনা রয়েছে, সেখান থেকে আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই বর্তমান সময়ের ভিত্তিতে। সেটা হচ্ছে আমাদের এই কলকাতা ঘেঁষা বা শহর ঘেঁষা যারা মানুষ, বিশেষ করে লেখালেখির ক্ষেত্রে, সেখানে যারা আঞ্চলিক দিক থেকে যারা উঠে আসছে, লেখালেখির ক্ষেত্রে তারা কি একটু কম সুযোগ পাচ্ছে বলে আপনার মনে হয়? এটা খুব সাংঘাতিক প্রশ্ন, এর উত্তর দেওয়াও খুব কঠিন। আর প্রথমত আমি খুব যে ভালো করে লোকসংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত আছি এমন না, যদিও একটা ছোট্ট বই আছে, কিন্তু লোকসংস্কৃতি বিষয়টা বলে দিতে পারি। কিন্তু শহর মানে কাছাকাছি আছে, সুযোগ পাচ্ছে কি না, এইটা সত্যিটা যদি বলি তাহলে খুব সমস্যা তৈরি হবে।
চিরকালই দেখুন না, চিরকালই রাজার পাশে যারা থাকেন, রাজার কাছাকাছি যারা থাকেন, তারা তো সুযোগ পাবেই। ধরুন আমি একটা বড় পদে আছি, এবার আপনি আমার খুব কাছের, দীর্ঘকাল ধরে, বা আমার যারা ছাত্রছাত্রী তারা আমার খুব কাছের, আমাদের এই পথের আড্ডায় যারা আছেন তারা আমার খুব কাছে, আমি একটা বড় দায়িত্বে আছি। খুব স্বাভাবিক এটা নয় কি যে আমার পরিচিত জন যারা, তারা একটু বেশি সুবিধা পাবে। ফলে ক্ষমতার শীর্ষে যারা আছেন তাদের সঙ্গ সাহচর্যে যারা আছেন তারা তো একটু বেশি সুবিধা পাবে। আর যে তার কাছে পৌঁছাতে পারেননি, তিনি তো জানেন না, তিনি ধরে নিলাম খুব সাম্যময় একজন মানুষ, ধরে নিলাম এই মানুষটি শঙ্খবাবু খুব সাম্যময় মানুষ, শঙ্খ ঘোষ। এবার তার কাছে যারা আছেন তারা তার স্নেহ বেশি পাবেন না, তার থেকে দূরে যারা আছেন বা থাকতেন তারা তার স্নেহ বেশি পাবেন। তিনি তো জানছেন না যে মনোরঞ্জনকে, প্রভাঞ্জনকে, বিমলকে তিনি তো জানছেন না। যদি তিনি জানতেন, যদি তার কাছে এই প্রভাস পৌঁছাতে পারত, তাহলে হয়তো তার আরও বেশি স্নিগ্ধ ভালোবাসা পেতে পারত। হয় এটা খুব স্বাভাবিক। গ্রামের যাঁর যোগাযোগ যত কম, তিনি তো পিছিয়ে পড়বেন। তবে আমার দৃঢ় বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে আমি চলে যাব যে আমার সৃষ্টির মধ্যে যদি কিছু থাকে তাহলে একদিন না একদিন তা পৌঁছে যাবে রসিক পাঠকের কাছে, ভালো পাঠকের কাছে। তিনিই তুলে দেবেন আমার কাজ। সে তিনি, হ্যাঁ, তিনি গ্রামে থাকুন, দূরে কোথাও প্রান্তে থাকুন, যেখানেই থাকুন না কেন, আমার বিশ্বাস তাঁর সৃষ্টির মধ্যে যদি কিছু নতুন ভাবনা থাকে, নতুন চিন্তা থাকে, দর্শন থাকে, জীবন থাকে, জীবনের সুখ দুঃখ প্রগাঢ় হয়ে থাকে, তাহলে একদিন না একদিন কোনো না কোনোভাবে পৌঁছে যাবে। যদি না যায় সেও দুর্ভাগ্যের, কিন্তু যাওয়াটাই বিধেয়। একদমই শিখরে ঠিক সে পৌঁছে যাবে, মানুষ তাকে চিনে নেবে। তবে পৌঁছানোর দায় নিতে হয় কাউকে না কাউকে। এটা একটা বড় মানে খুব ভাইরাল একটা জায়গা বললেন, কাউকে না কাউকে দায় নিতে হয়। যদি না নেওয়া হয় তাহলে সে তো ওই তার লেখাগুলো কালের নিয়মে আস্তে আস্তে ধ্বংস ও নষ্ট হয়ে যেতে পারে। এইটা বরাবরই সত্যি। একজন না একজনকে সেই দায়টা নিতে হবে, দায়িত্বটা নিতে হবে, অস্বীকার করার কোনো জায়গা নেই। একেবারেই তাই। স্যার, কলকাতা 47তম যে ইন্টারন্যাশনাল বুক ফেয়ার হলো, তার কিছুকাল পূর্বেই আপনার দুটি বই প্রকাশ হলো। একটি হচ্ছে একটি নিঃসঙ্গ বৃক্ষের আখ্যান এবং অপরটি নিস্তরঙ্গ সুখ ও টপ টপ জলের আওয়াজ। আমি নিস্তরঙ্গ সুখ ও টপ টপ জলের আওয়াজ এর পড়েছি গল্পগুলো। খুব ছোট ছোট করে খুব আবেগময় একটা শব্দ দিয়ে একটা গল্প বুনেছেন, চমৎকার। এই গল্পগুলো অ্যাকচুয়ালি কখন থেকে স্যার গড়ে উঠছিল? মূলত একটি নিঃসঙ্গ বৃক্ষের আখ্যান, যে আখ্যান, ছোট্ট একটা আখ্যান, এই আখ্যান দীর্ঘকাল ধরে মনের মধ্যে একটা দানা বেঁধেছিল। আসলে এই আখ্যানটা নির্মাণ হয় আমার বাড়ির সামনে ছোট্ট একটা বাগান আছে, আপনি দেখলেন। ওই বাগানে কয়েকটা বড় বড় গাছ ছিল। প্রায় একরকম পারিপার্শ্বিক কারণে গাছগুলো কেটে দিতে হয়। সেদিন আমার মেয়ে খুব কেঁদেছিল এবং সেই ওটা দেখে বারবার গাছগুলো যখন কেটে দেওয়া হচ্ছিল বাইরে থেকে, আমার নিজের বারবার মনে হচ্ছিল আমাকে কেটে ফেলা হচ্ছে। আমার জীবনের ওই একটু আগে বললাম, আসলে আমার কিশোরকালটা 3টে ভাগ আছে। ঠিক আমার যৌবনকালটায় কখন যৌবন এসেছে খুব একটা বুঝে উঠতে পারিনি, ওই বারবার কেটে দেওয়া হয়েছে নানানভাবে। তখন মনে হচ্ছিল যে গাছগুলো ঠিক আমাদের মতো সাধারণ মানুষের, যারা অবিরাম যুদ্ধ করে, তার প্রতীক।
তাদেরকেও প্রতি মুহূর্তে আমরা কেটে দিই, ধ্বংস করে দিই, অথচ তারাই বাঁচিয়ে রাখে। আমি তো একটা উপলক্ষ মাত্র, কিন্তু এই অজস্র গাছ আর অজস্র মানুষ যারা প্রতিনিয়ত দেশ জাতিকে নির্মাণ করছে, তাদেরকে প্রতি মুহূর্তে কেটে দেওয়া হয় আর্থসামাজিক, পরিবেশ, রাজনৈতিক পরিবেশ এবং অন্যান্য নানান কিছু দিয়ে। সেটা সব মিলিয়ে ওই সবটাই ধরবার একটা ছোট্ট, একেবারে ক্ষুদ্র প্রয়াস বলা যেতে পারে, ওই অনুগল্পের মতো ছোট্ট একটা আখ্যান, একটি নিঃসঙ্গ বৃক্ষের আখ্যান। তার আগে আমার দুটো কবিতার বই বেরিয়েছিল। তার একটা কবিতার বই হচ্ছে 4 লাইনের কবিতা সর্বত্রই ছিল। তার প্রথম কবিতাটা ছিল এরকম: মুখোশগুলো খুলে ফেলতে পারো, মুখের উপর রং মেখো না আর, তোমার মুখটা আমার মুখের মতো, ফারাক শুধু জীবন দেবতার। এই জীবন দেবতা ভাবনা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা, তবু আমার বারবার একটু অন্যভাবে ব্যবহার করতে চেষ্টা করেছিলাম। ওরকম 4 লাইনের ওই কবিতাগুলো লেখার পর আমার মনে হচ্ছিল ছোট্ট ছোট্ট গল্প লিখব, যে গল্পগুলো ওই কবিতার মতোই হবে, 10 লাইন 12 লাইনের গল্প। করোনার সময়টায় অনেকটা অবকাশ পাই। ওই সময়টায় একটু গাছ তৈরি করা, বাগান তৈরি করা, একটু লেখাপড়া করা, আর ওই লেখা, ওই গল্পগুলো ওই সময়ই গড়ে ওঠে। এবং দেখবেন ওই গল্পগুলোর মধ্যে এই সময় আমরা কিভাবে সোশ্যাল মিডিয়ার দ্বারা আক্রান্ত হচ্ছি তার কতগুলো ছোট ছোট পার্ট রয়েছে। সবটা মিলিয়ে ওই গল্পগুলো লিখে রাখতে হবে, তাই লেখা। তারপর যেহেতু আপনারাই পালক পাবলিশার্স এবং আপনারাই ইচ্ছে প্রকাশ করলেন, তাই হয়তো ওটা জীবন পেল। আপনি আমাদের আলাপ টিভি চ্যানেলকে এতগুলি কথা বললেন এবং খুব ঋদ্ধ হওয়ার মতো একটা আলোচনা, খুব সমৃদ্ধ হওয়ার মতো, মুগ্ধ হওয়ার মতো তার কথা আপনারা তখন শুনছিলেন। আলাপ টিভির পক্ষ থেকে স্যারকে আবারও একরাশ শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ জানাই।